নমস্কার। আমি গতকাল থেকেই সংবিধান ও ভারতের শাসন ব্যবস্থার উপর একটি ভিডিও সিরিজ শুরু করেছি। আমি গতকাল বলেছিলাম যে এই ভিডিও সিরিজের যে সিলেবাস তার উপর একটি ভিডিও করব। তো এখন আমরা এই সিলেবাসের উপর, যে সিলেবাসটি তোমাদের বিশেষ করে WBCS-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ইন্ডিয়ান পলিটি, এমনকি সিভিল সার্ভিসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের যে ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন, এমনকি যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ইন্ডিয়ান পলিটি থেকে যা প্রশ্ন আসে, যে সিলেবাস থেকে প্রশ্ন আছে, সেই সিলেবাসটি এখানে কভার হবে। এছাড়াও যারা এবারে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছো বা BA ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো তাদের একটা পেপার এই ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট অর্থাৎ ভারতের সংবিধান ও শাসন ব্যবস্থার উপরে আছে। তো তাদেরও এই ভিডিওগুলি অর্থাৎ এই ভিডিও সিরিজ আর খুব কাজে লাগবে। তো সেজন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে আগামী ভিডিওগুলি তোমরা সহজেই পেয়ে যাও। এছাড়াও বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিও থেকে ইনফরমেশন নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। আমি এখানে টাইটেল হিসাবে এটা দিয়েছি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখানে শুরুতেই আমরা যে সংবিধান অনুসারে আমাদের দেশ পরিচালিত হয় সেই সংবিধানের বিস্তারিত বিভিন্ন অংশ এখানে সিলেবাসের মধ্যে আছে, যেটা সমস্ত ভিডিওতে আমি শুরু 1 নং ধারা থেকে শুরু করে যতগুলো ধারা আছে সেই ধারা অনুসারে পরপর টপিকগুলো এখানে সাজানো আছে, যাতে করে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এবং অতি সহজেই তোমরা বুঝতে পারো বিষয়গুলো। তো যাই হোক, প্রথম যে আমি টপিকটা রেখেছি এখানে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমাদের সংবিধানের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার আগে ভারতবর্ষে যে ইংরেজদের দ্বারা শাসিত হচ্ছিল, তো সেই ইংরেজ শাসনের সময় আমরা দুটো ভাগে এখানে ভাগ করেছি। এক হচ্ছে কোম্পানি শাসন, অর্থাৎ 1773 থেকে 1858 সাল পর্যন্ত, অর্থাৎ মহাবিদ্রোহ 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছে সে মহাবিদ্রোহ পর্যন্ত বিশেষ করে, সেটা সেই সময় ভারতবর্ষে কোম্পানি শাসন ছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা পরিচালিত ছিল। তারপরে 1857 সালে মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার বুঝতে পারলো যে ভারতবর্ষে ব্রিটিশ কোম্পানির দ্বারা শাসন ব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয়, আর তারপর থেকেই ভারতবর্ষের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি নিল। আর তখন থেকে 1858 সাল থেকে 1947 সাল পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্ট বা আইন তারা ব্রিটিশ পার্লামেন্টে পাশ করেছে এবং সেই আইন অনুসারে সে সময় ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালিত হতো। এর উপরে একটা ভিডিও আমি বানাবো। তারপরে যে চ্যাপ্টারটা বা ভিডিওটা আমরা দেখব সেটা হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতবর্ষের কনস্টিটিউশন কে গঠন করেছে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে ভিডিওটি আমি অলরেডি করেছি এবং তোমাদের শেয়ার করেছি, যারা দেখোনি একবার দেখে নিবে। তো সেখানে কম্পোজিশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ওয়ার্কিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বিভিন্ন কমিটিজ, সংবিধান সভার বা গণপরিষদের বিভিন্ন কমিটিগুলো এবং তার সমালোচনা সম্পর্কে আমি বিস্তারিত গতকালকে ভিডিওতে আলোচনা করেছি, যারা দেখোনি একবার দেখে নিবে। তারপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাইলেন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো, কী কী বৈশিষ্ট্য ভারতের সংবিধানে আমরা দেখতে পাই। বৈশিষ্ট্য জানতে পারলে সংবিধান সম্পর্কে আমাদের একটা সংক্ষিপ্ত ধারণা হবে। তারপরেই আমরা আলোচনা করব প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের প্রস্তাবনা, যেখানে ভারতের সংবিধানের ফিলোসফি, দর্শন বা তার মধ্যে যে কিছু কিওয়ার্ড আছে, ভারতবর্ষকে যে গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, প্রজাতন্ত্র বলা হয়েছে, সে সম্পর্কে বিভিন্ন যে ওয়ার্ডগুলো সেগুলো বিস্তারিত আমি আলোচনা করব। তারপরে প্রিয়াম্বল অ্যাজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বল অর্থাৎ প্রস্তাবনা সংবিধানের অংশ কি অংশ নয় এ নিয়েও যে ডিবেট, সেটাও আমি আলোচনা করব। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ ভারতের সংবিধানের 1 নং ধারা থেকে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা শুরু করব। যে ভারত
যে ভারতকে কোথাও সংবিধানে কোথাও ফেডারেল গভর্নমেন্ট বলা হয়নি, যুক্তরাষ্ট্রীয় শব্দটি কোথাও ব্যবহার করা হয়নি, কিন্তু ইউনিয়ন অফ টেরিটরি ব্যবহার করা হচ্ছে। এখানে যে বিভিন্ন বিষয়গুলো কীভাবে বিভিন্ন স্টেটের গঠন হলো, ইউনিয়ন টেরিটরিজগুলি কী কী আছে, সব এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপরে চ্যাপ্টারে যেটা আছে সেটা সিটিজেনশিপ, আমাদের সংবিধানের পরপর যে বিষয়গুলো, নাগরিকত্ব বলতে কী বোঝো, এর কনস্টিটিউশনাল প্রভিশনগুলো কী, সিটিজেনশিপ অ্যাক্ট 1950 সাল, সেই সম্পর্কে আলোচনা করব। তার সাথে সাথে বর্তমানে যে সিএএ বা এনআরসি, যে কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট যে বিষয়গুলো, সেগুলো সম্পর্কেও এই অধ্যায়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তারপরে যে ফান্ডামেন্টাল রাইটস, সংবিধানের একটা বড় অংশ, মৌলিক অধিকারগুলো কী কী ভারতের নাগরিকদের, সেই মৌলিক অধিকার, তার সাথে সাথে স্টেটের সংজ্ঞা, ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার অধিকার, বিভিন্ন ধর্মীয় কালচার এবং এডুকেশন যে অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই অধ্যায়ে বা এই ভিডিওতে আলোচনা করব। যদিও এই অধ্যায়টি বা এই টপিকগুলো একটা ভিডিওর মধ্যে আসবে না, এই অধ্যায়ের জন্য 2-3টে ভিডিও আমাদের করতে হবে, তো সেগুলো তোমরা পরপর দেখতে পারো। তারপরে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ নির্দেশমূলক নীতিগুলি কী কী, সে বিষয় নিয়ে আলোচনা করব। এখানে কিছু ক্লাসিফিকেশন আমরা করে আলোচনা করব, যেমন কিছু আছে সমাজতান্ত্রিক বিষয়, কিছু গান্ধীবাদী বিষয়, এরকম যে বিভিন্ন ডিরেক্টিভ প্রিন্সিপালগুলো আছে এবং এই ডিরেক্টিভ প্রিন্সিপালের পিছনে কী কী নীতিগুলো করা হয়েছে। এছাড়াও কনফ্লিক্ট বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে অর্থাৎ মৌলিক অধিকারের সাথে নির্দেশমূলক নীতির কিছু কিছু জায়গায় কনফ্লিক্ট আছে, ডিবেট হবে, আমরা সেটাও আলোচনা করব। তারপরে যেটা আলোচনা করব ফান্ডামেন্টাল ডিউটিস, শুধু অধিকার নয়, ভারতের সংবিধানের মধ্যে নাগরিকদের কিছু কর্তব্যের কথা বলা হয়েছে। সেখানে বিশেষ করে শরণ সিং কমিটিকে উল্লেখ করে ভারতের সংবিধানে কী কী ডিউটির কথা বলা হয়েছে এবং এই মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলো কী কী, ফিচার্সগুলো কী কী এবং ক্রিটিসিজম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, তার সাথে সাথে তাৎপর্য। তারপরে যেটা আলোচনা করব, আমাদের সংবিধান শুরুতে 395টি ধারা নিয়ে শুরু হলেও বর্তমানে তার সংখ্যা প্রায় 450 কাছাকাছি চলে গেছে। তো এটা এমনি এমনি হয়নি, বিভিন্ন সময় বিভিন্ন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সংবিধানের, ভারতের শাসন ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য। তো সেই অ্যামেন্ডমেন্টের যে প্রসিডিওরগুলো কী কী আছে এবং টাইপগুলো কী, ধরনগুলো, ক্রিটিসিজম, এগুলো সমস্ত বিষয় নিয়ে এই আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব। তারপরে বেসিক স্ট্রাকচার খুব আসে এখান থেকে প্রশ্ন, এই নিয়ে অনেকগুলো কেস এখানে তোমাদের পেয়ে যাবে। বলবন্ত এখানে তোমার হচ্ছে শঙ্কর প্রসাদ যে কেস, তারপরে হচ্ছে মিনার্ভা মিল কেস, মানে এরকম অনেকগুলো কেস আছে যেগুলো এই সংবিধানের যে বেসিক স্ট্রাকচার তার সাথে জড়িত, সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করব। তারপরে পার্লামেন্টারি সিস্টেম, ফিচার্স অফ দ্য পার্লামেন্টারি গভর্নমেন্ট, আমাদের প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, মেরিটস অফ পার্লামেন্টারি সিস্টেমের, ডিমেরিটস অর্থাৎ এর ভালো দিক কী আছে, খারাপ দিক কী আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ফেডারেল সিস্টেম, আমি প্রথমে বললাম যে ভারতের সংবিধানে কোথাও ফেডারেল শব্দটি ব্যবহার করা হয়নি, কিন্তু ভারতের সংবিধানের যদি বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা এখানে দেখব যে কিছু কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, আবার কিছু কিছু ক্ষেত্রে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বৈশিষ্ট্য লক্ষ্য করি। যাই হোক, এই কতটা যুক্তরাষ্ট্রীয় কতটা এককেন্দ্রিক সে বিষয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তারপরে যেটা আলোচনা করব সেন্ট্রাল স্টেট রিলেশন, রাজ্যের সাথে কেন্দ্রের যে সম্পর্ক সেটা কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তার সাথে সাথে লেজিসলেটিভ যে রিলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, ফাইন্যান্সিয়াল রিলেশন, অর্থাৎ রাজ্যের সাথে কেন্দ্রের যে আইনগত শাসন সংক্রান্ত এবং আর্থিক যে সম্পর্ক, সে সম্পর্কে আমরা পরের একটা ভিডিওতে আলোচনা করব। তারপরে ইন্টার স্টেট রিলেশন, বিভিন্ন রাজ্যের সাথে রাজ্যের যে সম্পর্ক, বিশেষ করে ওয়াটার ডিসপিউট নিয়ে কিছু সমস্যা, তারপরে পাবলিক অ্যাক্টস, কাউন্সিলস পাবলিক অ্যাক্ট,
বা বিভিন্ন জুডিশিয়াল প্রসিডিওর, এগুলো সমস্ত কীভাবে এক রাজ্যের সাথে আর এক রাজ্যের সম্পর্ক গড়ে ওঠে বা সেটা কীভাবে মেনটেন করা হয় ভারতবর্ষে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে এমার্জেন্সি প্রভিন্স, আমরা জানি যে বিভিন্ন সময় জরুরি অবস্থা জারি করা হয়। তো সেই জরুরি অবস্থার মূলত 3টে ধরন: ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্টস রুল, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো এগুলো কখন কিভাবে এই জরুরি অবস্থাগুলো জারি করা হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব প্রেসিডেন্ট, অর্থাৎ ভারতের যে রাষ্ট্রপতি ইলেকশন থেকে শুরু করে তার কোয়ালিফিকেশান কী হবে, তিনি কীভাবে শপথ গ্রহণ করেন, বা কিভাবে তার ইমপিচমেন্ট বা তার অপসারণ করা হয়। এছাড়াও রাষ্ট্রপতির যে পাওয়ার এবং ফাংশন, ভেটো পাওয়ার, বিভিন্ন অর্ডিন্যান্স জারি করে বিভিন্ন জরুরি অবস্থার সময় আইন প্রণয়ন করা, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তার সাথে সাথে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতির বিষয় সম্পর্কেও আলোচনা করব। তার কোয়ালিফিকেশান কী হবে, তিনি কিভাবে নির্বাচিত হবেন, তার যে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ডিসপিউটগুলো, পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য প্রেসিডেন্ট, এগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। তারপরে আমরা বিষয় কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থার যে মধ্যমণি প্রাইম মিনিস্টার, তার অ্যাপয়েন্টমেন্ট কীভাবে হয়, তিনি কখন শপথ বাক্য পাঠ করতে পারেন, তার স্যালারি, পাওয়ার, ফাংশনস, প্রধানমন্ত্রীর ভূমিকা কী হবে, তার সংবিধানে কী কী অধিকারগুলি আছে, অন্যান্য মন্ত্রীদেরকে কীভাবে তিনি নিয়োগ করেন, এগুলো সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। তার স্যালারি কী হবে, বিভিন্ন মিনিস্টারের স্যালারি, প্রধানমন্ত্রীর স্যালারি, বা বিভিন্ন যে ক্যাবিনেট, বিশেষ করে কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝো, এরকম। তারপর আমরা আলোচনা করব পার্লামেন্ট নিয়ে, অর্থাৎ সংসদ নিয়ে আলোচনা করব। সংসদের পার্লামেন্টের কম্পোজিশন কী, আমরা জানি যে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে পার্লামেন্ট গঠিত হয়। তো তার যে বিভিন্ন পার্টগুলো, বিশেষ করে পার্লামেন্টের যে বিভিন্ন রাজ্যসভা বলতে কী বোঝো, লোকসভা কাদেরকে নিয়ে গঠিত হয়, লোকসভায় কীভাবে বিল পাস করা হয়, বিভিন্ন লেজিসলেটিভ প্রসিডিওরগুলো, সেগুলো জয়েন্ট সিটি কখন বসে, বাজেট কীভাবে পাস করা হয়, এরকম পার্লামেন্ট সংক্রান্ত সমস্ত বিষয় কয়েকটা ভিডিওতে আমি আলোচনা করব। তারপরে যেটা আলোচনা করব, সুপ্রিম কোর্ট অর্থাৎ ভারতের যে যুক্তরাষ্ট্রীয় আদালত, তার যে গঠন কীভাবে হয়, কয়জন রাষ্ট্রপতি নিয়ে গঠিত হতে পারে, তার যে প্রসিডিওরগুলো, তার যে ক্ষমতা, কার্যাবলী, তার এখতিয়ার, এই সমস্ত কিছু নিয়ে আমরা একটা বা দুটো ভিডিও করব। তারপরে জুডিশিয়াল রিভিউ, তার উপরে একটা ভিডিও করব, খুব গুরুত্বপূর্ণ। জুডিশিয়াল রিভিউর সাথে সাথে জুডিশিয়াল অ্যাক্টিভিজম নিয়েও একটা ভিডিও করব, যেখানে কিভাবে জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলতে কী বোঝো, কীভাবে জাস্টিস পাওয়াতে জুডিশিয়াল অ্যাক্টিভিজম ভূমিকা পালন করে। এছাড়াও এর সাথে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব। তারপরে আলোচনা করব পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, PIL, এর অনেকগুলো পার্ট আছে, ফিচার্স, মিনিং, ফিচার্স, স্কোপ, গাইডলাইন্স, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে চলে যাব রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, গভর্নর শাসন ব্যবস্থার প্রধান, তার যে পাওয়ার, ফাংশনস, কনস্টিটিউশনাল প্রভিশনস, তার অফিস, বেতন, এই সমস্ত নিয়ে আলোচনা করব। সাথে সাথে যেরকম প্রধানমন্ত্রী আলোচনা করি, ঠিক একই রকম মুখ্যমন্ত্রী, তার অ্যাপয়েন্টমেন্ট কীভাবে হয়, তার টার্ম, স্যালারি, পাওয়ার, ক্ষমতা, কার্যাবলী কী আছে, গভর্নরের সাথে তার কী সম্পর্ক, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপরে স্টেট লেজিসলেটিভ, ওখানে যেরকম সেন্ট্রালি পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করেছি, এখানে স্টেট লেজিসলেচারের কী ভূমিকা আছে, এখানে কীভাবে বিভিন্ন আইনগুলো পাস হয়, সেশনগুলো কী কী হয়, এগুলো সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হাইকোর্ট, রাজ্যের যে বিচার ব্যবস্থার প্রধান, সে হচ্ছে হাইকোর্টের গঠন, অর্গানাইজেশন, কীভাবে গঠন করা হয়, কীভাবে হাইকোর্ট তার জুরিসডিকশন বা পাওয়ার অ্যাপ্লাই করে, সেগুলোর ব্যাপারে।
তার সাথে সাথে যে সাবঅর্ডিনেট কোর্টগুলো আছে, বিভিন্ন জেলা আদালত, দায়রা আদালত, তাদের কি ভূমিকা, তারা কতদূর তাদের এখতিয়ার রাখে, সে সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব পঞ্চায়েতি রাজ সিস্টেম, রুরাল সেলফ গভর্নমেন্ট, এক কথায় অর্থাৎ স্বায়ত্ত শাসন ব্যবস্থা, ভারতবর্ষের যে স্বায়ত্ত শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করব। তারপরে কিভাবে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সেটাকে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়। যদিও এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতের সংবিধানের শুরুতে ছিল না, নির্দেশমূলক নীতিতে 40 নং ধারায় কিন্তু বলা হয়েছিল যে ভারতবর্ষে একটি স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রয়োগ করা হবে। তার ফলস্বরূপ এই আমরা 1992 সালে 73তম যে সংবিধান সংশোধন, সেখানে পঞ্চায়েত রাজ সিস্টেমকে আমরা সংবিধানে লিপিবদ্ধ করি। ঠিক একই রকমভাবে রুরাল ক্ষেত্রে যেরকম পঞ্চায়েত রাজ সিস্টেম, সেখানে আরবান ক্ষেত্রে মিউনিসিপ্যালিটিস, এটা 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সেই বছরই আমরা দেখেছিলাম। তারপরে এছাড়াও আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো গুরুত্বপূর্ণ, যেরকম শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া, যার জন্য বিশেষ ব্যবস্থা যে সমস্ত এলাকার জন্য করা হয়েছে, কোন রাজ্যের কোন এলাকাকে এই এখতিয়ারের মধ্যে রাখা হয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব ইলেকশন কমিশন, একটা ভিডিও করব এর উপরে, যেখানে তোমরা ইলেকশন কমিশনের যে পাওয়ার, ফাংশন, কম্পোজিশন, ভিশন, মিশন বা প্রিন্সিপাল কী আছে এ সম্পর্কে আলোচনা করব। তারপরে আলোচনা করব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, এর কম্পোজিশন কী, এর যে ইন্ডিপেন্ডেন্স, নিরপেক্ষতা, স্বতন্ত্রতা, এর ফাংশনস কী আছে, লিমিটেশন কী আছে, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক একই রকমভাবে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, যেগুলোর মাধ্যমে তোমরা WBCS বা পিএসসির যে পরীক্ষাগুলো হয় সেগুলো, তারও এখতিয়ার, ক্ষমতা, স্বতন্ত্রতা, কার্যাবলী, এগুলো আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্স অর্থ কমিশনের কম্পোজিশন, ফাংশন কী হবে, কী অ্যাডভাইজারি দেয়। তারপরে ন্যাশনাল কমিশন ফর এসসি, ঠিক একই রকম ন্যাশনাল কমিশন ফর এসটি, এই কমিশনগুলোর কি ভূমিকা, গুরুত্ব, কার্যাবলী কী, সে সম্পর্কে আলোচনা করবো। এখান থেকে কিছু কিছু প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষাতে। তারপরে যে টপিক, সেটা হচ্ছে কম্পিউটার অডিটর জেনারেল, যাকে সংক্ষেপে CAG বলা হয়, এর ডিউটিস কী, পাওয়ার্স কী, কে অ্যাপয়েন্টমেন্ট করে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। এ হচ্ছে মূলত সম্পূর্ণ সিলেবাস। এছাড়াও এর বাইরেও আমি যখন ভিডিও করব বা আলোচনা করব, সেই আলোচনার কমেন্ট বক্সে তোমাদের কিছু টপিক অবশ্যই উঠে আসবে, যেগুলো নিয়েও আমি মাঝে মধ্যে আলোচনা করব, যাতে করে তোমাদের সমস্ত ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যায় বা সমস্ত ধরনের প্রশ্নের সমাধান আমি করতে পারি, যাতে করে এই যে ভারতের সংবিধান, শাসন ব্যবস্থা বা ইন্ডিয়ান পলিটি সম্পর্কে তোমাদের যাতে কোনো রকমের সমস্যা না হয়, সমস্ত কিছু বিষয় আমি এই ভিডিও সিরিজের মাধ্যমে আলোচনা করব, যাতে করে তোমাদের বিভিন্ন পরীক্ষায় সেটা ফলপ্রসূ হয় এবং তোমরা সহযোগিতা পাও। যাই হোক, আজকে মোটামুটি এই ভিডিও সিরিজের মধ্যে কি কি থাকবে সেগুলো একটা এখানে আলোচনা করার চেষ্টা করলাম। এর বাইরেও তোমাদের সাজেশন আমি কমেন্ট বক্সের মাধ্যমে নিব, যাতে করে কোনো টপিক বাদ না থাকে। এছাড়াও আমি চেষ্টা করব যে এই আলোচনার ফাঁকে ফাঁকে কীভাবে অনলাইনে পরীক্ষা নেওয়া যায়, কিছু লিঙ্ক আমি তোমাদের কমেন্ট বক্সে দিব বা নিচে আমি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে পারো। তো যাই হোক, আজকে এর মতো এখানেই আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলি বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তারাও এই আলোচনার লাভ উঠাতে পারে। ধন্যবাদ।